গাড়িটা রাস্তা থেকে একটু বাঁদিকে ঘুরতেই হঠাৎই সজোরে এসে পড়ল ফ্রন্ট গ্লাসে একটা শুকনো লেবু লঙ্কার মালা। ধুলোয় শুকিয়ে ঝাপসা হয়ে যাওয়া কোথা থেকে উড়ে এসে সরাসরি গাড়ির কাছে আটকে যায়। ড্রাইভার সঙ্গে সঙ্গে কষে একটা ব্রেক মারে। টায়ারের কর্কশ শব্দ শোনা যায় এবং গাড়িটা থেমে যায় 3 রাস্তার মোড়ে। ড্রাইভার আতঙ্কে কাঠ হয়ে বসে থাকে। তার গলা শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে নিচু গলায় কাঁপা কাঁপা স্বরে সে বলল, স্যার, আজ না গেলে হয় না? কেমন একটা অদ্ভুত লাগছে। রাস্তা কেটে গেল, এগুলো হয়তো খারাপ কিছু ঘটবে। সুজয় আর সোমা ভীষণ অবাক হয়। বিস্ময়ের ঘোরটা কাটিয়ে সুজয় একগাল হেসে বলে, কি সব যাতা বলছো? এইসব ফালতু কুসংস্কার। এখনো এগুলো কেউ মানে? ও কিছু হবে না, তুমি গাড়ি চালাও। ড্রাইভার মুখে কিছু না বললেও হাতে তার স্পষ্ট কাঁপুনি। ভয়ে ভয়ে শুকনো লেবু লঙ্কার মালাটা পাশে ফেলে চাবি ঘুরিয়ে গাড়িটা আবারও স্টার্ট করল। ধীরে ধীরে সামনে এগোতে শুরু করল। সোমা আজ খোলা জানলার পাশে মুখ বাড়িয়েছিল। হঠাৎই সে দেখে গাড়ির বাঁ পাশের চাকাগুলো ওই শুকনো মালাটার উপর দিয়ে চলে যায়। মালাটা চাপা পড়ে চ্যাপ্টা হয়ে যায় আর একটা মচমচ করে শব্দ হয়। এরপরেই অদ্ভুত জিনিসটা নজরে পড়ে। মালাটার ভিতর থেকে গাঢ় লাল রঙের একটা চ্যাটচ্যাটে তরল বের হতে শুরু করেছে, যেন ঘন রক্তের মতো তরল কিছু। চাকা ঘুরতে ঘুরতে সেই লাল তরলটা কালো পিচের উপর দিয়ে লম্বা লালচে দাগ তৈরি করছিল। সোমা চোখ সরাতে পারে না। মনে হচ্ছিল বুকের ভিতর থেকে ঠান্ডা কিছু উঠে আসছে। কানের ভিতর তালা ধরে গেছে। কিছু বলবার মতো অবস্থায় নেই। মুখ খোলা, কিন্তু শব্দ বের হচ্ছে না। সোমার অবস্থা দেখে সুজয় বলে, কি হলো? মুখ ফেকেছে কেন? সোমা কিছু বলে না। সে নিজেও জানে না কি দেখছে, এটা কিভাবে সম্ভব। শুকনো লেবু লঙ্কা থেকে এমন গাঢ় লাল রঙের তরল কি করেই বা বের হয়? সেটা রক্ত নাকি অন্য কিছু বোঝা যাচ্ছিল না। শুধু গন্ধটা তীব্র হয়ে উঠছে। গাড়ির ভিতর তখন অস্বস্তিকর নীরবতা। চারপাশে রাস্তা ফাঁকা। হালকা বাতাস বইছে, কিন্তু গা থেকে যেন ঘাম শুকোচ্ছে না। সোমা জানে এই মুহূর্তে আর কিছু বলার নেই। শুধু অনুভব করছে যে কিছু একটা শুরু হয়ে গেছে, যা হয়তো বা কোনো কাকতালীয় ঘটনা না। নমস্কার গৌরব ভাই এবং শ্রোতা বন্ধুরা, আজ আমার প্রথমবার প্রেত কথা একটি রোমহর্ষক ঘটনা পাঠানো। তবে গৌরব ভাই ঘটনায় যাওয়ার আগে আমার পরিচয় সংক্ষেপে দিয়ে যাই। আমি সুকান্ত মাইতি, পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা। পেশায় একজন শেফ। কর্মসূত্রে বেশ কিছু বছর ধরে আমি সৌদি আরবে থাকি। আমার আরো একটি পরিচয় আছে। আমি বিগত প্রায় 7 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আরজে এবং তার সৃষ্ট সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক শোয়ের সাথে যুক্ত আছি, ঘটনা শেয়ার করার মাধ্যমে। বিশেষ করে সেই অনুষ্ঠানে একজন রহস্যময় মানুষের 12টি ঘটনা শেয়ার করার সুবাদে ইউটিউবে আপনাদের ভালোবাসায় একটু পরিচিতিও পেয়েছি। মানুষটির নাম সাব্বিরজি। ইতিমধ্যে সেই অনুষ্ঠানে 50টি ঘটনা শেয়ার করেছি। আসলে যে সময় আমি ঘটনা সংগ্রহ করে আমার মতো লিখে শেয়ার করতাম, তখন আমাদের দেশে যে সত্য ঘটনা অবলম্বনে প্রেতকথার মতো এরকম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে তা জানতামই না। প্রেতকথার একজন একনিষ্ঠ শ্রোতা অনন্যা পান দিদির কথায় 3 মাস আগে আমি প্রথমবার প্রেতকথা শুনি, এবং তারপর থেকে গৌরব ভাই আপনার উপস্থাপন ভঙ্গিমা এবং পডকাস্টের সরলতায় বিমোহিত হয়ে যেমন নতুন এপিসোড শোনা একটাও বাদ দিচ্ছি না, তেমনি পুরনো এপিসোডগুলো একে একে শুনছি। ইচ্ছা আছে দেশে গেলে আপনার পডকাস্ট একদিন আসবো।
আর কথা বাড়াবো না, এবার চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি কতটা ভয়ঙ্কর তা আপনারাই বিচার করবেন। এবং ঘটনা ঘটে আমার এক বান্ধবীর দাদা বৌদির সাথে। কিছু ব্যক্তিগত কারণে আমি তাদের নাম উল্লেখ করছি না, ছদ্মনাম ব্যবহার করলাম। আমার বান্ধবী পিঙ্কি, তার বৌদি সোমা এবং দাদা সুজয়। নমস্কার সুকান্ত দা, সবার প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রেত কথা পরিবারে। আপনি প্রথমবার আমাদের প্রেত কথা পরিবারে ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা। এবং আমাদেরও আজকে খুব আনন্দের একটা এপিসোড যে আপনি প্রথমবার এত সুন্দর একটি ঘটনা, এত বড় একটি ঘটনা আমাদেরকে গিফট করছেন। আপনার ঘটনা আমি পড়বো একেবারে, এবং আমি চাইবো আপনি অবশ্যই আমাদের পডকাস্টে আসুন এবং সামনাসামনি আমাদেরকে ঘটনা শোনান, এবং আমাদের শ্রোতারাও চাইবে সেটাই। এবং আপনিও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদেরকে মেইল করুন প্রেতকথা@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। আশা করছি এই এপিসোডটি আপনারা লাইক করে ফেলেছেন এবং কমেন্ট করে দিয়েছেন কে কোথা থেকে শুনছেন। এবং চলুন আজকে আমরা ডুব দিই আমাদের নতুন ঘটনায়। আমরা শুভ অশুভ অনেক কিছু উপলব্ধি করি, কিন্তু ব্যস্ত জীবনের জন্য তাচ্ছিল্য করে কখনোই তার গুরুত্ব অনুভব করি না। যদি তার কোনো বাস্তবিক রূপ থাকে তবে ঠিক আছে, আর তা না হলে আমরা খুব সহজেই তাকে কুসংস্কারের মালা পরিয়ে দিই। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণটাই আমাদের উপর নির্ভর করে। এরকমই একটা সংস্কারের সাথে জুড়ে থাকা এই ঘটনা। আমরা প্রায় সবাই সুতো দিয়ে লেবু লঙ্কা টাঙানোর ব্যাপারটা জানি। খারাপ অথবা অশুভ নজর থেকে বাঁচতে প্রতি সপ্তাহে একবার করে নতুন লেবু লঙ্কা টাঙাতে হয়। সে দোকান হোক, গাড়ি, বাড়ি, সর্বত্রই। এবং এক সপ্তাহ পরে সেই শুকনো লেবু লঙ্কা খুলে অনেকেই 3 রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসে। আর যদি কেউ ভুল করে তা পাড়া দিয়ে যায়, তাহলে তার জীবনে যে কি ভয়ঙ্কর বীভৎস অন্ধকার নেমে আসে তা আজকে আপনারা জানতে পারবেন। 2017 সালে অক্টোবর মাস, বিকেলের আলো তখন ম্লান হতে শুরু করেছে। সোমা সেই দিনও চুপচাপ আনমনে বসেছিল নিজের ঘরে। জানলার বাইরে দূরে গাড়ির কোলাহল আওয়াজ ভেসে আসছিল। ঘরের ভিতর এক ধরনের ভারী নীরবতা জমে আছে। ওর মুখটা শুকনো, চোখে কেমন একটা থমথমে ভাব। ঠিক তখনই দরজার পাশে এসে দাঁড়ায় পিঙ্কি, একমাত্র ননদ, বয়সে অনেকটাই ছোট এবং একটু বেশি কৌতূহলী স্বভাবে। সোমাকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে ওর আবারও পুরনো প্রশ্ন মনে পড়ে যায়। ধীরে ধীরে দরজার কপাট ঠেলে ঘরে ঢুকে বলল, বৌদি, এবার তো বলো সেবার হানিমুনে কি হয়েছিল। এই নিয়ে অনেকবার জিজ্ঞাসা করেছে, প্রতিবারই সময় এড়িয়ে গেছে। কখনো বলেছে পরে বলবে, কখনো আবার বলেছে কিছুই হয়নি। কিন্তু এবার পিঙ্কি নাছোড়বান্দা। সে জানে আজ সোমা বৌদি না বলে এড়াতে পারবে না, কারণ আজ তার মুখে সেই চাপা আতঙ্কের ছাপ স্পষ্ট। পিঙ্কি বুঝতে পেরেছিল কিছু একটা ঘটেছিল, যা ভয়ঙ্কর কিছু। সোমা একটু সময় নিল। ও জানতো এবার আর ফাঁকি দিয়ে লাভ নেই। চুপ থাকা যাবে না। ধীরে ধীরে জানালার দিকে তাকায় সে। চোখ দুটো যেন লালছে, মুখটা আরো ফ্যাকাশে, গলায় কাঁপা কাঁপা স্বর। সোমা বলল, তুই যখন জানতে চাস তাহলে শোন। পিঙ্কি চুপ করে বিছানার এক কোণায় বসে পড়ে। ওর শরীরটা একটু ঠান্ডা হয়ে আসে। মনে হচ্ছিল যা শুনবে তা ভালো কিছু হবে না। সময় এবার ধীরে ধীরে বলতে শুরু করে। আমি সেটা আমার মতন করে উপস্থাপন করলাম। ঘটনাটা প্রায় 4 বছর আগের। কলকাতার বেহালার বাসিন্দা সুজয়। তখন বিয়ের 6 মাস হয়েছে। অফিস থেকে অনেক কষ্টে পুজোর ছুটির সময় কোন রকমে 4 দিনের একটা হানিমুন প্যাকেজ বুক করে সুজয়। গন্তব্য বকখালি। বিজয়ার দিন সকালে স্ত্রী সোমাকে নিয়ে বেরিয়ে পড়ে সে। বকখালি কলকাতা থেকে বেশি দূরে না, 2-3 ঘন্টার রাস্তা।
আগে থেকেই রিসর্ট বুক করা ছিল এবং ছোট মফস্বল তেমন ভিড় নেই। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো এক জায়গা থেকেই সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। আরও একটা কারণ ছিল বকখালি বেছে নেওয়া, শান্ত পরিবেশে ভ্রমণ করার ইচ্ছে, আর শহরের কোলাহল থেকে কিছুটা নিরিবিলিতে আলাদা থাকার চেষ্টা। বিজয়ার দিন সকালটা স্বাভাবিকভাবেই কাটল। ব্যাগ গুছিয়ে তারা দুপুর দুপুর বেরিয়ে পড়ে। ট্রাভেল এজেন্সির গাড়ি আগে থেকেই বুক করা ছিল। গাড়ি ছাড়ার পর জানলার ধারে বসে সোমা খুশি মনে সমুদ্রের কথা ভাবছিল। সুজয় মোবাইল দেখছিল। তখনও কেউ জানতো না এই সফরটা তাদের জন্য জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা হতে চলেছে। দুজনের মন তখন একই রকম উত্তেজনায় ভরা। বিয়ের পর এটাই তাদের প্রথম কোথাও যাওয়া। কখন যে তারা বকখালিতে পৌঁছবে সেই ভাবনায় দুজনেই বারবার একে অপরের দিকে তাকাচ্ছিল। কর্মব্যস্ত জীবনের সব ব্যস্ততা শেষ করে এখন একটু নিজের মতো করে সময় কাটানোর সুযোগ এসেছে। এই সুযোগটা দুজনেই কাজে লাগাতে চায়। আগে কখনো বকখালি যায়, বন্ধুদের কাছ থেকে অনেক শুনেছে। সেখানে বিকালের দিকে সমুদ্রের ধারে বসে থাকা যায়, হাওয়ার শব্দ শোনা যায়, সূর্য ডুবে যাওয়ার সময় আকাশের রং বদলায়। সেই ভাবনাগুলোতেই যেন দুজনেই ডুবেছিল। রাস্তা এখন মোটামুটি ফাঁকাই। মাঝে মাঝে দু একটা ট্রাক বা বাস চোখে পড়ছে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে সোমা বলল, আর কতক্ষণ লাগবে? সুজয় মুচকি হেসে উত্তর দেয়, ঘন্টা দেড়েক মতো হবে। রায়চকে 3 মাথার মোড় পেরোলে আর অল্প কিছুক্ষণ। দুপুরের রোদ একটু কমেছে। গাড়ি এসে পৌঁছয় রায়চকের 3 মাথার মোড়ে। সুজয় ড্রাইভারকে বলে, একটু চায়ের সাথে শুকরান দিন, তারপর আবার যাওয়া যাবে। চলো। ড্রাইভার একপাশে গাড়ি থামায়। দুজনেই নেমে চায়ের দোকানের দিকে যায়। চা সিগারেট শেষ করে গাড়ি স্টার্ট দিতেই আচমকাই কোত্থেকে উড়ে এসে একটা শুকনো লেবু লঙ্কার মালা গাড়ির ফ্রন্ট কাঁচে আটকে যায়। আর সেখান থেকে অশুভের শুরু। রাস্তা কাটার ফলে ড্রাইভার আর বকখালি না যেতে চাইলেও সুজয় জোরে সেগোতে বাধ্য হয়। এদিকে গাড়ির চাকার সাথে পিষে চ্যাপটা হয়ে যাওয়া শুকনো লেবুর ভিতর থেকে চ্যাটচ্যাটে কালচে তরলটা কালো পিচের সাথে মিশে গিয়ে বিভৎস কালচে লাল দাগ ফেলে ক্রমশ পিছনে হারিয়ে যেতে থাকে। রাস্তা প্রায় ফাঁকা। বিজয় ছুটির ভিড় পেরিয়ে এসে এখন আর অতটা গাড়ি ঘোড়া নেই। রায়চকের 3 মাথার মোড় পেরিয়ে ওরা তখন এগিয়ে চলেছে বকখালির দিকে। সোমা তখনও কিছুক্ষণ আগে ঘটে যাওয়া শুকনো লেবু লঙ্কার মালার ঘটনাটা ভুলতে পারছিল না। আতঙ্কটা ক্রমশ বুকে চেপে বসছিল। যদিও চারপাশটা মোটামুটি স্বাভাবিকই ছিল, কিন্তু মিনিট 10 এগোতেই হঠাৎ করে যেন পুরো আকাশটা বদলে যেতে থাকে। অসম্ভব অস্বস্তিকর একটা পরিবেশ। যেন বাতাসের শব্দগুলো থেমে যেতে শুরু করেছে। তখন মাত্র 4:15 বাজে। অথচ এই সময়ে এমন ঘন অন্ধকার আগে কখনো দেখেনি তারা। ড্রাইভার কিছু না বলে হেডলাইট চালিয়ে দিল। সামনে রাস্তা বলে কিছু বোঝা যাচ্ছে না। চারিদিকে শুধু কালচে ধোঁয়ার মতো অন্ধকার। গাড়ির ভিতরে হালকা একটা অস্বস্তি। সোমা বারবার বাইরে তাকাচ্ছিল। চারপাশটা যেন দম বন্ধ করা অন্ধকারে ডুবে গেছে। কয়েক মিনিট যেতে না যেতেই আচমকা শুরু হলো ঝড়ের শব্দ। প্রথমে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ গাছের পাতার খসখস শব্দ শোনা গেল। তারপর মুহূর্তের মধ্যেই সেই শব্দ যেন ভয়ানক চিৎকারের মতো বেড়ে উঠতে শুরু করলো। চারদিক থেকে হাওয়ার গর্জন ভেসে আসতে থাকে। ড্রাইভার কিছু না বললেও তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে জানতো এই রাস্তায় কখনোই এমন হয় না, বর্ষাকালেও নয়। অথচ আজ যেন এক ভয়ঙ্কর অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। প্রথমে টিপ টিপ, তারপর মুহূর্তেই যেন আকাশ ফেটে বৃষ্টি নামে। হেডলাইটের আলোয় জল কাদা মিশে যেন এক ধরনের কুয়াশার মতো পরিবেশ সৃষ্টি করেছে। সামনের রাস্তা পুরোপুরি অস্পষ্ট। গাড়ি আর এগোনো সম্ভব নয়। ড্রাইভার গতি কমিয়ে এনে এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়।
বাইরে বৃষ্টির শব্দে যেন কানের পর্দা ফেটে যাবে। মনে হচ্ছিল চারিদিকের প্রকৃতি যেন কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু তার অর্থ কেউই বুঝতে পারছে না। সুজয় বিরক্ত হয়ে বলে, "ধ্যাৎ, বৃষ্টিটা না হলে বিকালের সূর্যাস্তটা দারুণ দেখতে পেতাম। কি কপাল দেখলি?" সুমা কিছু বলল না, শুধু বাইরের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিল। ওর মনে হচ্ছিল এই অন্ধকারটা যেন স্বাভাবিক অন্ধকার নয়। হঠাৎ কোথা থেকে যেন একটা গন্ধ আসতে শুরু করে। এটা কিন্তু ভেজা মাটির গন্ধ নয়, একটা পচা গন্ধ। ড্রাইভার কেমন যেন একটা অজানা আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে। সময় একটু অস্বস্তির স্বরে বলল, আপনি ঠিক আছেন?" ড্রাইভার শুধু মাথা নাড়ে, মুখে কোনো কথা নেই তার। মুখটা অদ্ভুত রকমের থমথমে। বেশ কয়েকবার যেন সে পিছন ফিরে তাকাতে চাইছে, অথচ সাহস করেও পারছে না। তার মুখের দিকে তাকিয়ে সুজয় একটু বিরক্ত হয়ে বলল, "আপনি কি ভয় পাচ্ছেন নাকি?" ড্রাইভার ভয়ার্ত স্বরে বলল, "এই রাস্তায় বহুবার এসেছি, কিন্তু আজ যে বাতাসটা বইছে এরকম কোনোদিনও হয়নি। এই রাস্তাটা ভালো না। এখানে একবার একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে..." কথাটা শেষ করতে পারে না সে। হঠাৎই চোখ বড় বড় করে জানালার দিকে তাকালো, যেন কিছু দেখছে সে। সোমা বিস্ময়ে জিজ্ঞাসা করল, "কি হলো? আপনি কি দেখছেন?" ড্রাইভার মাথা নেড়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। বৃষ্টি তখনও অহরহ হয়ে চলেছে। প্রায় আধা ঘন্টা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকে তারা। অবশেষে বৃষ্টি একটু কমতেই আবার গাড়ি স্টার্ট দিল। ড্রাইভার এবার রাস্তার মাঝখান দিয়ে না চালিয়ে একটু ডান দিক ঘেঁষে গাড়িটা চালাচ্ছিল, যেন কিছু একটা থেকে বাঁচতে চাইছে। সোয়া 7টা মতো বাজে। ঝড় বৃষ্টির সেই দাপট এখন কিছুটা কমলেও আকাশে কোনো চাঁদ বা তারা দেখা যাচ্ছে না। চারপাশ জুড়ে শুধু ভেজা গন্ধ, ভারী বাতাস, আর সড়ক জুড়ে শুনশান নিস্তব্ধতা। হঠাৎই রাস্তার বাঁ দিকের কাঁচা জমি পেরিয়ে সামনে এসে পড়ল একটা অবয়ব। সাদা কাপড় জড়ানো, মাটির দিকে তাকিয়ে থাকা এক বৃদ্ধ মানুষের অবয়ব। এমন একটা জায়গায় যেখানে চারিদিকে ধান ক্ষেত ছাড়া আর কিছু নেই, সেখানে একজন বৃদ্ধের এমন ভাবে আসাটা অসম্ভব। সোমা চিৎকার করে ওঠে, "ব্রেক করুন, সামনে মানুষ!" ড্রাইভার তৎক্ষণাৎ ব্রেক কষে। গাড়ি প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে যায়। সবাই সামনের দিকে ঝুঁকে পড়ে। সুজয় ভেবাচাকা খেয়ে যায়। কিছু বোঝার আগে সোমা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সেখানে তো কেউ নেই। চারিদিকে শুধু জল এবং জমাট বাঁধা অন্ধকার। সুজয় বলল, "কোথায়? কই? এখানে তো কিছু নেই।" সোমা তখনও ভয় কাঁপছে, গলা শুকিয়ে গেছে। কাঁপা কাঁপা স্বরে সে জানায়, "আহ, আমি স্পষ্ট দেখেছি, সাদা কাপড়, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি ভুল দেখিনি।" ড্রাইভার এবার আস্তে আস্তে বলল, "আপনি যা দেখেছেন সেটা এখানে প্রায়ই দেখা যায়। অনেকে বলেছে এখানে অনেক বছর আগে দুর্ঘটনায় একটা গাড়ি উল্টে গেছিল, পুরো পরিবার মারা গেছিল। লোকটা নাকি সেই গাড়ির ড্রাইভার ছিল। অ্যাক্সিডেন্টের সময় নাকি তার গায়ে এরকমই সাদা পাঞ্জাবি ছিল। লাশটা পরে এখানেই পাওয়া যায়।" সুজয়ের মুখ শক্ত হয়ে আসে। পরিস্থিতি সামলাতে এসে চিৎকার করে ওঠে, "ধ্যাৎ, এসব ফালতু কথা বলবেন না। আমরা কলকাতা থেকে আসছি, এসব গাঁজাখুরি গল্প শোনাবেন না।" কিন্তু ড্রাইভারের চোখে ভয় স্পষ্ট। সে ধীর স্বরে বলে, "আপনারা বিশ্বাস করেন না জানি, কিন্তু আমি কতবার রাতে গেছি এখান থেকে। আমি জানি মাঝে মাঝে এই জায়গায় গাড়ির সামনে হঠাৎই দাঁড়িয়ে পড়ে এই অবয়বটা। যারা দেখতে পায় না তাদের কিছু হয় না,
কিন্তু যারা দেখে ফেলে তারা। এই কথাটুকু বলার পর ড্রাইভার চুপ করে যায়। ওর ঠোঁট কাঁপছিল। সোমা নিশ্চুপ। এবার আর সে কিছু বলল না। বুকের মধ্যে ভারী একটা চাপ নিয়ে বসে রইল। মনে হচ্ছিল কিছু একটা ভয়ানক ভুল হয়ে গেছে। চারপাশে শূন্যতা আরো বেশি প্রকট হয়ে উঠছিল। হঠাৎ মনে হলো যেন কেউ গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ডান দিকে তাকিয়ে এসে দেখতে পায় রাস্তার পাশে অন্ধকারের ভিতরে যেন ছায়া মিশে আছে। ড্রাইভার আর কথা বলছিল না, গাড়িটা আস্তে আস্তে চালিয়ে এগিয়ে যাচ্ছিল। কেউ কোনো শব্দ করছিল না। রাস্তার দুপাশে বৃষ্টির জল জমে ছোট ছোট ঢেউ হয়ে কালো পিচের উপর যেন ছুটে আসছিল। হেডলাইটের আলোয় সামনে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। সোমার খালি মনে হচ্ছিল রাস্তার পাশ থেকে অনেকগুলো চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। সেই চোখগুলো দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু অনুভব করা যাচ্ছিল। আরো প্রায় আধ ঘন্টা এভাবে যাওয়ার পর সামনে কিছু আলো দেখা যায়। মনে হলো কোনো একটা গ্রামের কাছাকাছি এসে পড়েছে ওরা। কিন্তু সেই সময়ও সোমার বুকের মধ্যে অজানা একটা ভয় জমাট বাঁধতে থাকে। সুজয় যতই যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করুক না কেন, সোমা জানে সে যা দেখেছে তা সত্যি ছিল। এমন ভয় আগে কখনো সে অনুভব করেনি। কয়েক মুহূর্তের জন্য মনে হলো গলা শুকিয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সুজয় আস্তে আস্তে সোমার হাতটা হাতের উপর রেখে বলল, ভয় পেও না, কিছু হয়নি। এসব ভুলভ্রান্তি হতে পারে, ক্লান্তি, বৃষ্টি, আলো ছায়ার খেলাও হতে পারে। কিন্তু ড্রাইভারের ঠোঁটের ফাঁক দিয়ে তখন একটা কথা বেরিয়ে আসে, যা শুনে সোমার রক্ত জমাট বাঁধার উপক্রম হয়। আপনারা দেখেননি, কিন্তু ওই বৃদ্ধটা আমার দিকে তাকিয়ে হাসছিল। যাই হোক, 9:15 নাগাদ ওরা বকখালি পৌঁছয়। চারপাশটা তখন প্রায় ফাঁকা, শুধু মাঝে মধ্যে কয়েকটা বাইক কিংবা দূরে দূরে কিছু গাড়ি চোখে পড়ছিল। বকখালিতে ঢোকার মুখেই সেই নির্জন ভাবটা আরো বেশি করে বোঝা যাচ্ছিল। মফস্বলের আলো আধারি মিলিয়ে কেমন যেন একটা চাপা ভয় কাজ করছিল সোমার মনে। কটেজ বুক করা ছিল আগেই। ট্রাভেল এজেন্সি থেকে বলা ছিল ড্রাইভার গেস্ট ড্রপ করে সেদিনই কলকাতা ফিরবে। এটা তাদের নিয়মের মধ্যে পড়ে, কিন্তু ড্রাইভারের মুখ দেখে মনে হচ্ছিল সে বিভৎস রাতে সে কিছুতেই আর ফিরতে চায় না। ভয় আর উৎকণ্ঠা ওর চোখে মুখে স্পষ্ট। গাড়ি থেকে নামার সময় সুজয় ভালো রকম বকশিস দিয়ে বলল, ভাই সাবধানে যাবেন। ড্রাইভার কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। সে যেন কিছু বলতে চায়, কিন্তু বলা আরো হয়ে উঠল না। সোমা অবশ্য আলতো করে বলেছিল, দাদা আপনি আজকে থেকে যান না রাতটা, আমরা কটেজে ব্যবস্থা করে দিচ্ছি, কাল সকালে চলে যাবেন। রাস্তায় যা সমস্ত ঘটলো আজ আমার ভালো ঠেকছে না, আপনি থেকে যান। কিন্তু ড্রাইভার অপারো একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর স্বরে বলল, ধন্যবাদ ম্যাডাম আপনার কনসার্নের জন্য, কিন্তু কিছু করার নেই, আমাকে ফিরতেই হবে। সকালে অন্য একটা ভাড়া আছে। ওর কণ্ঠস্বরের মধ্যে এক ধরনের শূন্যতা ছিল। ছোট ছোট পা ফেলে অন্ধকার গলির দিকে চলে গিয়ে মুহূর্তেই গাড়ি নিয়ে মিলিয়ে গেল ড্রাইভার। আশেপাশে ঝিঁঝি পোকার ডাক, দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে। রাস্তা একদম নির্জন। সোমা তখনও কিছুটা অস্বস্তিতে। যাই হোক, আর কিছু না ভেবে ওরা নিজেদের নির্দিষ্ট ঘরে চলে যায়। ভিতরের কটেজটা খুব সুন্দর, কিন্তু চারিদিকে এত নির্জন যে অজান্তেই একটা অস্বস্তি কাজ করছিল। বিছানায় শুয়ে পড়লেও সুজয় টিভি চালিয়ে দেয় একটু শব্দ করার জন্য। রাতে আর বিশেষ কিছু ঘটেনি। পরদিন সকালে সোমা ব্যালকনিতে এসে দাঁড়াতেই চোখ আটকে গেল সামনের বিস্তীর্ণ বালিয়ারি আর সমুদ্রের ঢেউয়ে। দারুণ লাগছিল। চারপাশটা ঝাউ গাছে ভর্তি, বাতাসে নড়ছিল গাছের ডালপালা। সুজয় সেই মুহূর্তে উঠে এসে চায়ের কাপ হাতে ব্যালকনিতে বসে। ব্যালকনি থেকে রুমের টিভিটা দেখা যায়। সুজয় ব্যালকনিতে আসার সময় কিছুক্ষণ পর হঠাৎই টিভিতে একটা খবর দেখে আঁতকে ওঠে। সোমা, শোনো শোনো, টিভিতে কি বলছে। সোমা এগিয়ে এসে টিভিতে দেখে নিউজ চলছে। রায়চকের 3 মাথার মোড়ের কাছে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ গাড়ি সহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা দুর্ঘটনা, কিন্তু স্থানীয়দের সন্দেহ ঘটনাটা স্বাভাবিক নয়। সুজয় ফিসফিস করে বলল, গাড়িটা দেখো, এই, ওটা তো কালকের গাড়িটা না? আর ওই দেখো মৃত ড্রাইভারের ছবিটা না, কালকের ড্রাইভার না? আতঙ্কে সোমার মুখ শুকিয়ে যায়। ও চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ চুপ থেকে ধীর স্বরে বলে, আমি গতকাল কত করে দাদাকে বলেছিলাম এক রাত থেকে যেতে। দুজনেই তখন একটা অস্বস্তিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দক্ষিণ দিকের জানালাটা একটা শব্দ করে খুলে যায়। জানলা দিয়ে কেমন একটা হালকা কিন্তু কনকনে ঠান্ডা হাওয়া এসে সোমার গা ছুঁয়ে যায়। মুহূর্তেই সোমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তখনই যেন কেউ কানের পাশে ফিস ফিস করে কিছু বলে। কোনো শব্দ ছিল না, তবু মনে হচ্ছিল কেউ যেন বলছে, আমি আমি মেরেছি। সোমা চমকে ওঠে, পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। সুজয় বিস্ময় জিজ্ঞাসা করে, কি হলো? সোমা মুখ ঘুরিয়ে নেয়, কিছু না বলে চুপ করে বসে থাকে। ভিতরে ভিতরে এমন একটা অনুভূতি হচ্ছিল যেন কেউ আশেপাশে আছে, তাকিয়ে আছে, কিছু বলছে, কিন্তু দেখা যাচ্ছে না। সকালটা কাটলো সেই অস্বস্তির মধ্যেই। দুপুরে সুজয় বলল, চলো একটু সমুদ্রের দিকে যাই, এসব আর ভেবো না, ফালতু চিন্তা। ওরা দুজন হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে যায়। তখনও আকাশ বেশ পরিষ্কার, সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে ধারে। কিন্তু সোমার ঠিক সত্যি হচ্ছিল না, মনটা কেমন অস্থির করছিল। ঠিক সেই সময় হঠাৎই কোথা থেকে একটা পাগল ওদের সামনে এসে দাঁড়ায়। গায়ে ছেঁড়া জামা, মুখটা অপরিষ্কার, চোখ দুটো যেন উল্টো দিকে তাকিয়ে আছে। হঠাৎ লোকটা সোমার দিকে আঙুল তুলে চিৎকার করে বলল, মরবি, তুই মরবি, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, যা যা বলছি, চলে যা, ও তোকে ছাড়বে না, ছিঁড়ে ছিঁড়ে খাবে। সোমা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়, আতঙ্কে মুখ শুকিয়ে যায়, বুকের ভিতরটা কেঁপে ওঠে। সুজয় এগিয়ে এসে বলে, হাই পাগল, যা যা বলছি, যা এখান থেকে। কিন্তু পাগলটা হাসতে হাসতে আরো জোরে বলে ওঠে, মরবি, তুইও মরবি, সব মরবি। সুজয় ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে লোকটা হঠাৎ এমন ভাবে হেসে উঠল যে হাসির শব্দটা চারপাশের আওয়াজকে পুরো ঢেকে দিল। সেই হাসির শব্দটা এমন বিকট, এমন অস্বাভাবিক, যেন মানুষের হাসি নয়। তারপর আস্তে আস্তে পাগলটা সরে যেতে যেতে সব মরবি, সব বলতে বলতে দূরে বালিয়াড়ির দিগন্তে মিলিয়ে গেল। তারপরেও ওরা ঠায় আরো কিছুক্ষণ দাঁড়িয়েছিল। চারিদিকটা তখন কেমন যেন ফাঁকা। সেই পাগলের হাসি প্রতিধ্বনি যেন তখনও কেমন বাতাসে ভাসছিল। কয়েক মুহূর্ত কেটে গেলেও সোমা তখনও থরথর করে কাঁপছিল। ও কিছু বলতে পারছিল না, চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। পরিস্থিতি স্বাভাবিক করতে সুজয় বলল, চলো হোটেলে ফিরে যাই, দাঁড়িয়ে থেকে লাভ নেই। বুটটা পুরো চটকে দিল পাগলটা। হোটেলে ফিরে সোমা চুপচাপ বিছানায় বসে থাকে, চোখে মুখে থেমে থাকা কান্নার এক চাপা কষ্ট। ও ঠিক বুঝতে পারছিল না ভয় নাকি দুঃখ নাকি অসহায়তা কোনটা বেশি কাজ করছে। বাইরের বাতাসটা ক্রমশ ভারী হয়ে উঠছিল, কোথাও যেন একটা ভার জমে আছে। চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে। সোমার মন ভালো করতে সুজয় ফোনে লাঞ্চ না অর্ডার করে নিজে দাঁড়িয়ে থেকে কিছু স্পেশাল সি ফুড বানাতে নিচের রেস্টুরেন্টে যায়। সে ভর দুপুরেও কটেজের ভিতরটা কেমন নিস্তব্ধ। সোমা একা একা বসেছিল, আর ঠিক তখনই আবার জানালা দিয়ে সেই ঠান্ডা বাতাসটা ঢুকতে শুরু করে। আর এবারও যেন কেউ ফিস ফিস করে বলে, আমি আসছি। সময় এবার আর বসে থাকতে পারছিল না, উঠে দাঁড়িয়ে দরজা বন্ধ করতে যাবে, কিন্তু দরজা বন্ধ করতে গিয়ে বুঝতে পারে যে দরজার ওপাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। হাত রাখতেই মনে হলো দরজার ওপাশে কোনো ভারী কিছু নড়ে উঠল। ভিতর থেকে শীতল ঘাম বেরিয়ে শিরদাঁড়া দিয়ে বয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে
সুজয় দরজা ঠেলে ঢুকলো। কি গো, দরজা বন্ধ করছিলে কেন? সোমা কিছু বলতে পারছিল না, শুধু বলল, আমরা এখান থেকে চলে যাব, আর থাকবো না। সুজয় বলল, হ্যাঁ, এসব নিয়ে ভেবো না, ওটা পাগলের প্রলাপ। ঠিক সেই সময় অদূরে কোথাও আবার সেই পাগলের বিকট হাসির শব্দ শুনতে পাওয়া গেল। বিকেল 5টা নাগাদ সোমা জানলার ধারে চুপচাপ বসেছিল, মন খারাপ, চোখে মুখে বিষণ্ণতা। ও সুজয়কে বলল, আমার আর এখানে ভালো লাগছে না, আমি কলকাতায় ফিরে যেতে চাই। সুজয় একটু থেমে ওর দিকে তাকিয়ে শান্তভাবে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি কিছু ভেবো না। ব্যালকনিতে বসে একটু হাওয়া খাও, আমি ততক্ষণ সামনের দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসি। সুজয় দরজা খুলে বেরিয়ে যায়। সোমা জানালার পাশেই বসে থাকে। চারিদিক তখন নিস্তব্ধ, কেবল ঝাউবনের দিক থেকে মাঝে মাঝে ঝিরঝির করে হাওয়া বইছে। 5-7 মিনিট পর হঠাৎ বিভৎস এক কর্কশ আওয়াজে চমকে উঠল সোমা। জানলার বাইরে তাকাল। আওয়াজটা এমন যেন কেউ জোরে চিৎকার করছে, পাখির মতো, কিন্তু খুব অস্বাভাবিক। এরই মাঝে সোমা হঠাৎই সুজয়কে সামনের ছোট রাস্তা পেরিয়ে ঝাউবনের দিকে ঢুকতে দেখে। এই দেখে ও ব্যালকনিতে ছুটে গিয়ে সুজয় সুজয় বলে চেঁচিয়ে ওঠে। অথচ সুজয় বেমালুম তোয়াক্কা না করে ঝাউবনে ঢুকে যায়। বারবার ডেকে কোনো উত্তর না পেয়ে আর দেরি না করে সোমা ধরফড় করে নিচে নেমে আসে সুজয়কে খোঁজার জন্য। বাইরে তখন আলো অন্ধকার মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। ঝাউবনের দিকে পা বাড়ায় সোমা। মাটিতে শুকনো পাতা, গাছের ফাঁক দিয়ে ফিল্টার করার মতো আলো পড়ছে। দ্রুত হাঁটতে হাঁটতে হঠাৎই সোমা একটা জায়গায় গিয়ে থমকে যায়। সামনেই একটা হাত গাছের আড়াল থেকে বেরিয়ে আছে, যার রিস্টের ঘড়িটা সোমার চেনা। কিছুদিন আগেই জন্মদিনে সে সুজয়কে গিফট করেছিল। তীক্ষ্ণ স্থির সেই হাতটার অদ্ভুত নিস্পন্দতা সোমার ভিতরের গা ছমছমে অনুভূতিটা আরো বাড়িয়ে তুলছিল। বুকের ধরফড়ানিটা ঝাউবনের নিস্তব্ধতাকে যেন ভেঙে চুরমার করে দিচ্ছিল। সাহস সঞ্চয় করে সোমা এগিয়ে যায়। গাছের আড়ালে গিয়ে দেখে সুজয় দাঁড়িয়ে আছে। ফিস ফিস করে সে বলল, হাতটা ধরো। সোমা দ্বিধায় পড়লেও হাত ধরল, আর ঠিক পরের মুহূর্তে হাতে গরম থকথকে কিছুর একটা ছোঁয়া পেল সে। সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে সোমা যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শিরদাঁড়া দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। ভয়ের চোটে সোমা কাঠ হয়ে যায়। সোমা দেখে হাতে রক্ত লেগে আছে। মাটিতে পড়ে আছে একটা বিচ্ছিন্ন মাথা, যার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। চোখ দুটো ফাঁকা, যেন কিছু একটা খুব গভীরভাবে দেখছে। পাশে শরীরটা পড়ে আছে, চেহারা বিকৃত, আঁচড়ের দাগে ক্ষত বিক্ষত। পরিচিত রিস্টওয়াচ বাঁধা কাটা হাতটা পাশে পড়ে আছে। আতঙ্কে সোমার শরীর অবশ হয়ে যায়। সহ্য করতে না পেরে চিৎকার করে সোমা জ্ঞান হারিয়ে পালিয়ে উপর লুটিয়ে পড়ে। জ্ঞান ফিরতে সোমা নিজেকে কটেজের বেডে আবিষ্কার করে। শরীর ঘেমে গেছে, গলায় শুকনো ভাব। উঠে বসে আতঙ্কে চারিদিকে তাকায় সে। সুজয় পাশেই দাঁড়িয়েছিল, চোখে মুখে থমথমে ভাব। সোমা উঠে কাঁদতে কাঁদতে বলল, সুজয়, তুমি কোথায় ছিলে? আমি দেখলাম ও তোমাকে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলবে, ছাড়বে না। কথা শেষ হওয়ার আগেই আবারও হাউমাউ করে কাঁদতে শুরু করলো সে। পরিস্থিতি স্বাভাবিক করতে সুজয় ওকে জড়িয়ে ধরে বলল, এই তো আমি আছি, সব ঠিক আছে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। উল্টে তোমাকে রুমে খুঁজে না পেয়ে আমি তোমায় খুঁজতে বেরোলাম। তারপর তোমার চিৎকার শুনে ঝাউবনের দিকে ছুটে যাই। গিয়ে দেখি তুমি বেহুশ অবস্থায় পড়ে আছো। তখনই রিসর্টের একজন কর্মচারীর সহায়তায় তোমাকে দৌড়াদৌড়ি করে নিয়ে আসি। আর বিশ্বাস করো, ওখানে কিছু ছিল না, কোনো লাশ বা কিছু না। তুমি নিশ্চয়ই হ্যালুসিনেট করছিলে। সোমা চুপ করে যায়, কিন্তু চোখে মুখে ভয়টা তখনও স্পষ্ট। কটেজের কর্মচারী একজন স্থানীয় ডাক্তার নিয়ে আসে। সোমার প্রেশার চেক করে এবং কোনো সমস্যা পাওয়া যায় না। ডাক্তার বলল, কোনো কারণে কোনো মানসিক দিক থেকে অস্থিরতা হয়েছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। রাতে সোমা এবং সুজয় কিছু খায় না, শুধু চুপচাপ সুজয় বিছানায় সোমাকে জড়িয়ে ধরে বসে থাকে। ওরা দুজনে ঘুমোতে চাইলেও সেটা সহজ ছিল না। যাই হোক, তবুও তারা একটা সময় পর ঘুমিয়ে পড়ে। রাত তখন 1টা পেরিয়ে গেছে। সুজয় আচমকা বিছানা থেকে পড়ে গিয়ে বুকের মাঝখানে ব্যথা পায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা 15 বাজে। ভাবল,
ঘুমের ঘোরে হয়তো পড়ে গেছে। উঠে পুনরায় বিছানায় শুয়ে পড়ে। ঠিক সেই সময় চোখ গেল জানলাতে। পর্দা সরে গেছে। কাঁচের বাইরে এক অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে। দাঁড়িয়ে থাকা সেই ছায়াটা নড়াচড়া করছে না, শুধু স্থিরভাবে তাকিয়ে আছে। সে প্রথম ভয় পেল সুজয়। তবুও বুকে সাহস সঞ্চার করে উঠে গিয়ে পর্দা সরালো। কিন্তু কই, কিছু তো ছিল না। কেবল জানলার কপাটগুলো হাওয়ায় বাড়ি খাচ্ছে। সুজয় নিজেকে বোঝালো যে ঘুমের ঘোরে হয়তো সে ভুল দেখেছে। জানলাটা বন্ধ করে আবারও সে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর ফের বিছানা থেকে মেঝেতে পড়ে যেতেই সুজয়ের এবার গা ঘামতে শুরু করলো। ঠান্ডা ঘরে ঘাম ঝরছে। ভাবলো ডান পাশে শুতে গিয়ে যখন বারবার পড়ে যাচ্ছে তখন বেডের বাম পাশে শুয়ে দেখবে। সেই মতো উঠে গিয়ে সোমাকে ডান পাশে সরিয়ে সুজয় বাম পাশে শুলো। রাত তখন আরো গভীর। হঠাৎই সোমার তীব্র চিৎকারে সুজয় ঘুম থেকে উঠে পড়ে। সাথে সাথে নাইট ল্যাম্প জ্বালিয়ে যা দেখে তাতে পুরো শরীর কেঁপে ওঠে সুজয়ের। সোমাও কাঁপছে, মুখে আতঙ্ক, চোখে জল। ওর মুখ দিয়ে অস্পষ্ট স্বরে কথা বেরোচ্ছে না। সুজয়কে টেনে কাছে এনে কাঁধে মাথা রেখে গাল বরাবর জল ছিটিয়ে মুখ মুছতে থাকে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে? জিজ্ঞাসা করতেই সোমা যেন আচমকাই চিৎকার করে কেঁদে ওঠে আর সবটা বলতে শুরু করে। কপালে ঠান্ডা ঠান্ডা কিছু পড়ছিল, জল না রক্ত বুঝতে পারেন। তারপর হঠাৎ চোখ মেলে দেখে ঠিক উপরে ভাসছে একটা মেয়ে। অবিকল সোমার মতোই দেখতে, কিন্তু গলা পচা, এক চোখ আগুনের মতো জ্বলছে আর একটা চোখ নেই, শুধু কাঁচা কঙ্কালের ক্ষোভ। চোখের জায়গা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে আর মুখে অদ্ভুত এক বিকৃত হাসি। ও সোমাকে নিচে নামতে বলছিল। সুজা কিছুক্ষণ চুপ করে পরিস্থিতি সামলাতে বলল, ধুর, ওসব তোমার হ্যালুসিনেশন। হয়তো ঘামার তো কপালে কিছু পড়েছে, ভয় পেয়েছো তাই এরকম দেখেছ। আমরা সকালেই চলে যাবো, আর নয়। সকালে ওরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সকালে রুম থেকে বেরোনোর সময় কোনার ডাস্টবিনে এক পলক নজর যায় সুজয়ের। রক্ত ভেজা টিস্যুগুলো দেখে মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠলেও সোমা ভয় পাবে বলে সত্যিটা চেপে যায় সুজয়। পিঙ্কি বিছানা থেকে উঠে দাঁড়ায়। শরীর ঘামে ভিজে গেছে, বুক ধরফর করছে। ঘরের বাতাস যেন থমথমে হয়ে গেছিল। ঘড়ির কাঁটা তখন ঠিক 10টা ছুঁই ছুঁই করছে। বাইরে নীরবতা, কোথাও একটাও শব্দ নেই। পিঙ্কি এগিয়ে গিয়ে বলে, বৌদি, ও বৌদি, 10টা বাজবে, দাদা এখনই এসে পড়বে, চলো ডাইনিং এ যাই। সোমানির উত্তর। চুপ করে বসেছিল জানলার দিকে মুখ করে। পিঙ্কি আবারও ডাকে, ও বৌদি, শোনো না। কোনো সাড়া নেই। পিঙ্কি কাছে গিয়ে কাঁধে হাত রাখা মাত্রই শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। কাঁধটা হাড় গুঁড়ো করার মতো ঠান্ডা। সোমা ধীরে ধীরে মুখ ঘোরায়। সে মুখ কোনো মানুষের ছিল না। সাদা ফ্যাকাশে, চোখ দুটো লাল আর ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়ার রক্ত। গালের চামড়া যেন টান টান করে কেউ পিছন থেকে টেনে রেখেছে। চিবুক কাঁপছে। আতঙ্কে পিঙ্কির মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সে শুধু চেয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর চোখ উল্টে পড়ে যায় মেঝেতে। জ্ঞান যখন ফেরে তখন দেখে পাশে দাদা, বৌদি, বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। কারোর মুখের ভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আলোটা ম্লান, পাখা চলছে। সোমা দাঁড়িয়ে আছে, চেনা মুখ, স্বাভাবিক চেহারা। সুজয় বলে, কি ব্যাপার, তুই একাই রুমে কি করছিস? আমরা তো সন্ধ্যায় বেরিয়েছিলাম, কিছুক্ষণ আগে ফিরে এসে দেখি তুই অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছিস। তুই জানতিস না আমরা বেরিয়েছি? পিঙ্কি উঠে বসে। শরীর তখনও কাঁপছে, কথাও ভালো করে বলতে পারছে না। আতঙ্কে গলা শুকিয়ে কাঠ। একটু সময় নিয়ে জল খেয়ে হাঁপ ছেড়ে দম নিয়ে পিঙ্কি জানায়, আমি তো
সন্ধ্যাবেলা বৌদিকে দেখতে এসেছিলাম, জানতে চাইছিলাম বকখালির হানিমুনে ঠিক কি হয়েছিল। সে মতো বৌদি ঘটনাটা বলার পর আমি তাকে ডেকে নিচে নিয়ে যেতে চাইলে ও চুপ করে বসে থাকে, ডাকলেও সাড়া দেয় না। ওর কাঁধে হাত রাখি তখনই ও মুখ ঘোরায়। সেই মুহূর্তের কথা ভেবে পিঙ্কি আবারও আতঙ্কে কেঁপে ওঠে। আরো কয়েক ঢোক জল খেয়ে বলে, সেটা বৌদি ছিল না, ওর জায়গায় যে বসেছিল সেটা পিশাচিনী একটা মেয়ে, যার কথা একটু আগে বৌদি বলেছিল। চেহারা ছিল বিকৃত, চোখ লাল, গায়ের রং মৃতের মতো ফ্যাকাশে। সহ্য করতে না পেরে আমি চিৎকার করে জ্ঞান হারাই। সুজয় এবার চুপ করে যায়। মুখ থমথমে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলে, সেদিনের পর আর কিছু হয়নি দেখে আমরা ওঝা বা তান্ত্রিকের কাছে যাইনি। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে আর দেরি করা ঠিক হবে না। এরপর তারা সোনারপুরের একজন পরিচিত বড় তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে। তান্ত্রিক বাড়িতে এসে পৌঁছন দুপুরের পর। তার চোখ দুটো ধারালো, ঠোঁট ধূসর, গলার স্বর নিচু কিন্তু গম্ভীর, কথা কম বলেন, এবং তিনি প্রথমে পুরো বাড়ি ঘুরে দেখেন। তারপর ঘরের ঠিক মাঝখানে সোমা এবং সুজয়ের মুখোমুখি বসেন। কিছু মন্ত্র পড়ার পর তান্ত্রিক গম্ভীর স্বরে বলেন, এই সমস্যার সূত্রপাত সাধারণভাবে হয়নি। তোমরা রায়চকের 3 মাথার মোড়ে গাড়ি চালিয়ে একটি শুকনো লেবু লঙ্কার মালার উপর দিয়ে চলে গেছিলে, মনে আছে? সুজয় অবাক হয়ে তাকায়। সোমা মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। সেদিন গাড়িটা 3 মাথার মোড় পেরোতে যাবে, তখনই কোত্থেকে একটা শুকনো লেবু লঙ্কার মালা উড়ে এসে গাড়ির সামনের কাঁচে পড়ে। সেই ঘটনার পর ড্রাইভার তো এগোতেই চাইছিল না, আমাদেরই জোরাজুরিতে এগোয়, আর পরদিন অদ্ভুতভাবে মারা যায়। তান্ত্রিকটি বলেন, ওটা কোনো সাধারণ মন্ত্রতন্ত্র ছিল না। কেউ একজন সেই লেবু লঙ্কার মালায় এক ভয়ঙ্কর পিশাচকে বন্দি করে রেখেছিল। এই পদ্ধতিটা পুরনো তন্ত্র মতে করা হয়, যেখানে একটা অভিশপ্ত আত্মাকে আটকে রেখে রাস্তার মাঝে ফেলে দেওয়া হয়, যাতে কেউ গাফিলতিতে তার উপর দিয়ে চলে গেলে সে পিছনে লেগে যায়। তোমরা সেই পিশাচকে গায়ে করে বাড়িতে নিয়ে এসেছ। ওর কাজ একটাই, যে দেহের ভিতরে বাস করতে চায় তার পরিচয় একবার বুঝে গেলে ধীরে ধীরে ভিতরটা দখল করে নেয়। তোমার স্ত্রীর ভিতরে এখনো বাসা বাঁধতে শুরু করেছে। সবার মুখ বিবর্ণ। সোমা চুপচাপ বসে থাকে, চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। তান্ত্রিকটি বলেন, ওকে আটকাতে হলে আমাদের তন্ত্র হোম করতে হবে, বাড়ি পুরোপুরি বন্ধ করতে হবে, যজ্ঞ চলাকালীন কেউ ঢুকতে বা বের হতে পারবে না, আর রাতের মধ্যে সম্পন্ন করতে হবে। ঝুঁকি আছে, কিন্তু না করলে দেরি হয়ে যাবে। পরের রাতে তান্ত্রিক যজ্ঞ শুরু করে। ঘরের মাঝখানে আগুন জ্বালানো হয়, চারদিক দিয়ে লাল কাপড়ে ঘেরা হয়। আগরবাতি, ধূপ, ঘি আর একরকম তীব্র গন্ধে ঘরটা ভারী হয়ে আসে। তান্ত্রিক একের পর এক মন্ত্র পড়তে শুরু করেন। মাঝে মাঝে ঘরের বাতাস কেঁপে উঠছিল, কোনো শব্দ নেই, কিন্তু দেয়াল যেন কাঁপছে। হঠাৎ মাঝরাতে সোমার শরীরটা কেঁপে ওঠে, ওর মুখ বিকৃত হতে থাকে, চোখের তারা বড় হয়ে যায়, দাঁত বেরিয়ে আসে। সে গলা কাঁপিয়ে এমন এক অচেনা স্বরে কথা বলে যা বুকের রক্ত জমিয়ে দেওয়ার মতো। আমাকে তাড়াতে পারবি না, আমি এসেছি তোর অনিচ্ছায় নয়, কিন্তু আমি যাব না, এখানেই থাকবো। তান্ত্রিক আগুনের দিকে মুখ করে দ্রুত মন্ত্র পড়ে। একটি বড় ধাতব পাত্রে কাঁচা মাংস এবং কস্তুরি রাখেন। এ ঠিক পর মুহূর্তে আগুনের এক লহমা সিলিং পর্যন্ত উঠে যায় এবং তৎক্ষণাৎ পাশের জানলাগুলোর কাঁচ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাতাসের মধ্যে এক অদ্ভুত ছায়া যেন ঘোরাফেরা করতে থাকে। এইভাবে মিনিট 10 চলার পর ছায়াটা ধীরে ধীরে ভাঙা জানলা দিয়ে বেরিয়ে যায়। রাত প্রায় শেষের দিকে। তান্ত্রিক একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলেন। শেষে ভোরবেলা দুটো তাবিজ বানিয়ে শুদ্ধ করে সুজয় এবং সোমার হাতে তুলে দেন এবং বলেন, এই তাবিজগুলো যতদিন না নিজের থেকে খসে পড়ছে ততদিন পড়তে হবে। 7 বছরের মধ্যে যদি সব ঠিকঠাক চলে তবে এগুলো নিজের মতো ঘষে পড়বে, তখন বুঝবে ছায়া কেটে গেছে। পিঙ্কি এখনো সেই ঘটনাটা ভোলেনি। দাদা বৌদি এখন ভালো আছে, আগের মতোই স্বাভাবিক, কিন্তু গভীর রাতে কারো ঘুম ভেঙে গেলে এখনো নাকি জানলার পাশে কাউকে বসে থাকতে দেখা যায়। তো এই ছিল গৌরব ভাই ঘটনা। প্রচারযোগ্য হলে উপস্থাপন করবেন
প্রেত কথার সাথে আজ আমার এই পথ চলা শুরু হলো। এখন বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ শ্রোতা বন্ধুদের উপর ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে গৌরব ভাই সহ সমগ্র প্রেত কথার টিমকে আমিষের জন্য অগ্রিম শুভেচ্ছা রেখে যাই। ভগবান চাইলে আবারও ঘটনা নিয়ে অন্য কোনো এপিসোডে হাজির হব। ততদিন পর্যন্ত প্রেত কথা শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, গৌরব ভাইয়ের পডকাস্টগুলো একদম মিস করবেন না। ধন্যবাদ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ একটা ঘটনা শুনলাম, মনে হলো যেন পুরো সিনেমা দেখলাম একটা। এবং আমি আপনাকে বলবো আরো বেশি বেশি ঘটনা পাঠান আমাদেরকে। আমরা সবসময় যারা সুন্দর ঘটনা পাঠান তাদেরকে এনকারেজ করি আরো ঘটনা পাঠানোর জন্য। এবং আপনাদের এই সাপোর্ট, আপনাদের এই ভালোবাসা, যার জন্যই আজকে প্রেত কথা 500টা এপিসোড অতিক্রম করে আমরা এখন 600তম এপিসোডের দিকে যাচ্ছি। এবং একটা সময় খুব ছোট্ট একটা ঘরের মধ্যে বসে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নকে আজকে যে এত মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারছি, এটাই কিন্তু আমার কাছে এবং আপনাদের কাছে অনেক বড় ব্যাপার। কারণ আপনারা না থাকলে এই জার্নিটা কখনোই এরকম লেভেল পর্যন্ত আসতো না। এবং আশা করছি আপনারা এভাবেই আমাদেরকে সব সময় সাপোর্ট করে যাবেন এবং ঘটনা পাঠাবেন pretkothar@gmail.com অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠাবেন ঘটনা। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় গৌরব, আমি সায়ক, প্রেত কথার অপেক্ষাকৃত নতুন শ্রোতা। চাকরি জীবন শুরু করেছিলাম সেলস এবং মার্কেটিং এ, এখন সোশ্যাল মিডিয়া রিসার্চে আছি। ছোটবেলা থেকেই আমি ভূতের গল্পের পোকা। যেটুকু যা ফিকশন পড়েছি সবই হরর। আমার আরেকটা পছন্দের কাজ হলো নতুন নতুন মানুষদের সঙ্গে আলাপ করা। বললে বিশ্বাস করবে না, কারোর সঙ্গে আলাপ একটু জমলেই আমি জানতে চাই তার জীবনে কোনো অলৌকিক ঘটনা রয়েছে কিনা। এই ঘটনাটা ঘটেছিল আমার এক জুনিয়রের সঙ্গে, আর ও যেভাবে আমায় বলেছিল সেভাবেই তোমায় লিখে পাঠালাম। তোমার কণ্ঠে যদি এই ঘটনা শুনতে পাই, সেদিন হবে আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। হাই সায়ক, আশা করছি ঘটনাটা সকলের ভালো লাগবে। যতটা এক্সাইটমেন্টের সঙ্গে তুমি পাঠিয়েছো, আমরাও ততটাই এক্সাইটমেন্টের সঙ্গে এই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করছি। আমি তখন একটি নামকরা টেক্সটাইল কোম্পানির জোনাল ম্যানেজার ছিলাম। দায়িত্বে ছিলাম পুরো উত্তরপ্রদেশের। সময়টা 2017-18 সালের দিকে। সেই সময় প্রায়শই আমাকে রাতের বেলাতে এক শহর থেকে অন্য শহরে যেতে হতো, কারণ কাজের চাপ ছিল খুব বেশি। এখন অবশ্য আমি আর সেই কোম্পানিতে কর্মরত নই। উত্তরপ্রদেশের শীত ছিল রীতিমতো হাড় কাঁপানো। ডিসেম্বর জানুয়ারির রাতগুলো যেন অন্ধকারের সঙ্গে ঠান্ডাকেও ছড়িয়ে দিত শরীর জুড়ে। শহর থেকে একটু বাইরে বেরোলেই কুয়াশায় ঢেকে যেত রাস্তা, আর গা ছমছমে ঠান্ডা বাতাস কানের ভিতর ফিসফিস করত। সেসব রাতে গা ঢেকে গরম কাপড় পরেও ঠান্ডা ঢুকে যেত হাড়ে। পথের পাশে ধোঁয়া ওঠা চায়ের দোকানেই ছিল একমাত্র উষ্ণতার আশ্রয়। এক রাতে গোরখপুর থেকে ফৈজাবাদ যাচ্ছিলাম গাড়ি করে। তখন রাত ওই 2:50। আমার এক জুনিয়র সহকর্মী রাহুলকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, রাহুল রওনা দিলাম, পৌঁছলে জানাবো। ও তখন রিপ্লাই করলো, স্যার সাবধানে যাবেন। রাত প্রায় 3:40 নাগাদ আমি ফৈজাবাদ পৌঁছলাম এবং ওকে মেসেজ করলাম, পৌঁছে গেছি। সেই মেসেজের পরই ওর এক অদ্ভুত মেসেজ এলো। ও লিখল, স্যার আপনি যখন ওই রাস্তায় যাচ্ছেন শুনলাম, তখন একটা কথা বলতে ইচ্ছা করলো। আপনার ভয় লাগবে জানি, তাই তখন বলিনি, কিন্তু এখন না বলে থাকতে পারলাম না। আমি উত্তর দিলাম, কি হয়েছে? রাহুল বলল, স্যার কদিন আগে আমার সাথে এই রুটে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি তখন অন্য এক শহর থেকে ফিরছিলাম বাসে করে। বাসটি আসলে লখনৌ যাচ্ছিল। ফৈজাবাদ আর লখনৌয়ের রুট আলাদা হওয়ায় আমাকে মোড়ে নামিয়ে দেওয়া হয় মাঝরাতে। বাসের লোকেরা বলে ফৈজাবাদ কাছেই, সামনে মাত্র 4 কিলোমিটার, ওখানে অটো বা টোটো পেয়ে যাবেন। সময় তখন রাত 3টে। আমি ততক্ষণে বুঝে গেছি কোনো ভরসা নেই। সামনের রাস্তায় কিছুই পেলাম না। একটু দূরে কয়েকজন আগুন পোহাচ্ছিল, আর তাদের পাশে 2-3 জন অটো চালক বসেছিল। আমি এগিয়ে গিয়ে বললাম, ভাই ফৈজাবাদ যাবেন? তারা একসাথে মাথা নেড়ে বলল, এত রাতে পথে যাই না। বুকের ভিতরটা হালকা কেঁপে উঠল। বুঝলাম আর উপায় নেই, হাঁটতেই হবে। এরপর পিছন থেকে একটার পর একটা বাস আসতে দেখলাম। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুললাম থামানোর জন্য, কিন্তু তারা যেন আমাকে দেখেই না। সবগুলো বাস একে একে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কোনো শব্দ, কোনো আলো রইল না। মনে হলো আমি যেখানে আছি পথের কেউই হয়তো আমাকে দেখতে পাচ্ছে না।
হাইওয়ের ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটা সময় চোখ পড়ল একটা কবরস্থানে। বড়, একপাশে সিমেন্টে ঘেরা এবং অনেকটা পুরনো। আশপাশে কোনো আলো নেই, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ওই জায়গাটার উপরেই ঘন কুয়াশা জমেছে, অন্য কোথাও না। রাস্তার পাশে পর্যাপ্ত স্ট্রিট লাইট ছিল, কিন্তু তবুও কেমন যেন অদ্ভুত এক ছায়া ঘিরে ধরছিল চারপাশ। আলো থাকার পরেও কোথাও একটা অন্ধকার জমেছিল মনে হচ্ছিল। প্রথমে চোখ পড়ল রাস্তার ধারে একটা উল্টে থাকা ছোট খয়েরি টাকার ব্যাগে, কিছুটা ছেঁড়া, কিন্তু দেখে বোঝা যাচ্ছিল নতুন নয়। প্রথমে ভেবেছিলাম হয়তো কারোর ব্যাগ পড়ে গেছে, কিন্তু কিছুটা সামনে গিয়ে আবার দেখলাম ঠিক একই জায়গায় একই ভঙ্গিতে পড়ে আছে সেই ব্যাগটা। মনে হলো আমি তো এটা আগে দেখেছি। হাঁটতে হাঁটতে আরো মিনিট 10 পর আবারও সেই দৃশ্য, ঠিক সেই জায়গায় সেই ব্যাগ, সেই ধুলো মাখা রং। এবার শরীর ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে এলো, পা যেন জমে গেল। তৃতীয়বার যখন সেটা দেখলাম তখন মনে হচ্ছিল আমি বোধহয় একটা ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছি, যেখান থেকে মুক্তি নেই। তারপর দেখলাম রাস্তার এক পাশে একটা ছেঁড়া চাদর ঢাকা মানুষের মতো চেহারা, যেন কেউ বসে কাঁপছে। কিন্তু যতই আমি ওর দিকে এগোচ্ছি সেটার অবয়ব হালকা হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে হাওয়ার সঙ্গে। আমি একটু এগোলেই সেটা আবার রাস্তার কিছুটা দূরে গিয়ে বসে পড়ছে। তৃতীয়বারও তাই হল। আমি আবার একটু এগোলাম, আবারও দেখলাম সেই একই বসে থাকা ছায়ামূর্তি। তৃতীয়বার যখন দেখলাম তখন যেন নিশ্চিত হলাম আমি কোনো এক অভিশপ্ত দৃশ্যের ভিতরে বন্দী, যেটা আমাকে বারবার একই আতঙ্ক দেখিয়ে যাচ্ছে। যেন আমি কখনো শুনতে পারবো না, পালাতেও পারবো না। আমি তখন ভয় পেলাম। মোবাইলটা বারবার হ্যাং করছিল। ঘড়ির সময় 3:14, মিনিটের পর মিনিট যাচ্ছে, তবু সময় বাড়ছে না। পেছনে শুনতে পেলাম কারোর পায়ের শব্দ। আমি থামছি, শব্দও থেমে যাচ্ছে। হাঁটছি, আবার সেই শব্দ। পিছনে তাকিয়ে দেখি কিচ্ছু নেই। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি বুঝতে পারছিলাম আমি একই জায়গায় ঘুরে ঘুরে আসছি। বারবার সেই টাকার ব্যাগ, সেই গাছ, সেই ভাঙা ইটের টুকরো। হাঁটছি সামনের দিকে, কিন্তু যেন কোনো পথ এগোচ্ছে না। তখনই শুনলাম এক ফিস ফিস আওয়াজ, রাহুল, এইদিকে আয়, সামনে আয়। সে আওয়াজে একটা টান ছিল, একটা অদ্ভুত আকর্ষণ, যেন কেউ খুব চেনা গলায় ডাকছে। গলার ভিতরে ছিল একটা কাঁপুনি। আমি অজান্তেই কয়েক কদম এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ শুনলাম পাশের গাছ থেকে একটা শুকনো ডাল ভেঙে পড়ল, যেন কেউ ওখানে দাঁড়িয়েছিল। আমি চমকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে হঠাৎ মনে হলো রাস্তার এক পাশে একটা সাদা কাপড়ের টুকরো নড়ছে, যেন কেউ দৌড়ে গেল। হাঁটতে হাঁটতে চোখ পড়ল একটা বিলবোর্ডে, যার হোর্ডিং ছিঁড়ে ঝুলেছিল। বাতাসে মাঝে মাঝে সেটা একটু নড়াচড়া করছিল, কিন্তু অদ্ভুতভাবে 2-3 সেকেন্ড অন্তর সেটার এক পাশ উবু হয়ে উঠছিল, যেন কেউ ভিতর থেকে টেনে তুলছে। প্রথমে ভেবেছিলাম কাকতালীয়, কিন্তু দাঁড়িয়ে থেকে পরপর 3 বার সেটা একইভাবে ঘুরতে দেখলাম। মনে হচ্ছিল এটা কেবল বাতাস না, যেন কেউ আমাকে ইঙ্গিত দিচ্ছে, খুব সচেতন ভাবে। এবার রাস্তার উপাস থেকে কুয়াশার ভিতর দিয়ে একটা ছায়া আসছিল আমার দিকে। প্রথমে মনে হচ্ছিল মানুষ, কিন্তু তারপর দেখলাম তার ছায়া পড়ছে না স্ট্রিট লাইটে। আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে কে যেন কানে ফিস ফিস করে বলল, চল, ওরা অপেক্ষা করছে, তুই অনেক দেরি করে ফেলেছিস। সেই কণ্ঠটা যেন আমার মস্তিষ্কের ভিতর ঢুকে যাচ্ছিল। অজানা একটা ঠান্ডা শ্বাস যেন গাড়ির পাশে পড়ছিল, অথচ পাশে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। সেই মুহূর্তে আর নিজেকে ধরে রাখতে পারিনি। পাগলের মতো দৌড়তে শুরু করলাম। মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরছিল, বাঁচতে হবে, এখান থেকে বেরোতে হবে। কতক্ষণ দৌড়েছিলাম মনে নেই, শুধু মনে আছে বুক ফেটে যাচ্ছিল, পা কাঁপছিল, শ্বাস নিতে পারছিলাম না। হঠাৎ মনে হলো সামনে আলো দেখা যাচ্ছে,
সময় ঠিক কতটা হয়ে গেছে জানা নেই, কিন্তু চারপাশ হালকা আলোয় ফুটে উঠছিল। চোখে পড়ল ফৈজাবাদ বাস স্ট্যান্ডের গেটের পাশেই একটা ছোট্ট চায়ের দোকান। দোকানের ঝাঁপ অর্ধেক তোলা। এক বৃদ্ধ লোক চুলায় জল বসাচ্ছিল, হয়তো দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিল। আমি পাগলের মতো দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়লাম। সারা শরীরে ধুলো মাখা, থরথর করে কাঁপছি, শরীর দিয়ে ঘাম ঝরছে। সেই সময় তাপমাত্রা ছিল অনেক কম, তবুও আমি জলের মতো ঘামছিলাম। আমি একটা বেঞ্চে বসে পড়লাম, হাঁপাতে হাঁপাতে বললাম, "হ্যাঁ, একটু জল দিন।" চায়ের দোকানের বৃদ্ধ মালিকটি তখন চুলার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি চুপচাপ একটা স্টিলের গ্লাসে জল এনে আমার হাতে দিলেন। আমি তা এক নিঃশ্বাসে খেয়ে একটু শান্ত হয়ে নিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, "কি হয়েছে বাবু, এত কাঁপছো কেন?" আমি বললাম, "বাস রাত 3টার সময় নামিয়ে দিয়ে চলে গেছে, কিছুই পেলাম না, অটো না, হাইওয়ে থেকে হেঁটে এসেছি এখান পর্যন্ত।" বৃদ্ধ দোকানদারের পাশে আরেকজন দাঁড়িয়েছিল, এক তরুণ ছেলে, সম্ভবত দোকানে কাজ করে, চোখে ঘুম আর বিস্ময়ের ছাপ। আমাকে বৃদ্ধ দোকানদার বললেন, "তুমি ওই দিক থেকে আসছো?" আমি বললাম, "হ্যাঁ।" ছেলেটা চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে খেলা করছিল ভয় আর অবিশ্বাসের ছায়া। সে বলল, "তুমি বেঁচে গেছো সেটাই অনেক, কপাল ভালো ছিল তোমার।" আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। ছেলেটা আমায় চা দিল, তারপর বলল, "ওই রাস্তা দিয়ে অনেকেই আসে, কিন্তু সবাই পৌঁছয় না। ওদিকে একটা কবরস্থান আছে, যেটা ঠিক কবরস্থান নয়। লোকেরা বলে সেখানে কিছু আটকে আছে।" আমি তখনও কাঁপছি। মোবাইলে এবার টাইম দেখলাম, 4:32।